বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচন ঘিরে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বাইরে থেকে দেখলে এটি একটি স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া। ভোট গ্রহণ চলছে, প্রার্থীরা মাঠে আসছেন, ভোটাররা কেন্দ্রে যাচ্ছেন। কিন্তু ভেতরের চিত্র কি এতটাই সরল, নাকি এর আড়ালে আছে অন্য কোনো হিসেব? সমীকরণ বলছে বগুড়া ৬ এবং শেরপুর ৩-এর উপনির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি বড় ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। বাস্তবে যদি এখানে ইঞ্জিনিয়ারিং করা না হয়, তাহলে জামাতকে এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষক। ৯ এপ্রিল সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে উঠে আসছে নানা ধরনের অভিযোগ এবং শঙ্কা। বিশেষ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা পরিকল্পিতভাবে নির্বাচনের ফল প্রভাবিত করার আশঙ্কা নিয়ে আলোচনা হচ্ছে। বগুড়া ৬ আসনের উপনির্বাচন হচ্ছে বিএনপির চেয়ারপারসনের একটি আসন ছেড়ে দেওয়ার কারণে। অর্থাৎ তারেক রহমান এই আসনে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি এই আসনটি ছেড়ে দিয়ে ঢাকার আসনটিকে নিজের করে নিয়েছেন, যার কারণে এই আসনটিতে নির্বাচন হচ্ছে। অন্যদিকে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত হওয়ার পর নতুন করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই দুই আসনের প্রধান প্রতিদ্বন্দ্বিতা মূলত বিএনপি এবং জামাত প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বগুড়া ৬ আসনে আবিদুর রহমান, এই দুই প্রার্থীকে ঘিরেই আলোচনার কেন্দ্র এখন তুঙ্গে। স্থানীয় পর্যায়ে অনেকেই বলছেন সাধারণ ভোটারদের মাঝে জামাতের প্রার্থীদের একটি উল্লেখযোগ্য সমর্থন তৈরি হয়েছে, যা এই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ ভোটার এবং নতুন প্রজন্মের মতো শিক্ষিত প্রজন্ম একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন। তারা চাচ্ছেন এমন একটি প্রতিনিধিত্ব যারা অতীতের রাজনৈতিক দ্বন্দ্বের বাহিরে গিয়ে নতুন কিছু উপস্থাপন করতে পারে। এই জায়গাটিতে জামাত প্রার্থীরা কিছুটা এগিয়ে আছেন বলেই অনেক বিশ্লেষক মনে করছেন। তবে এই সম্ভাবনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ হবে। বিভিন্ন সূত্রে পাওয়ার তথ্য অনুযায়ী কিছু কেন্দ্রে আগেভাগেই ভোট ম্যানেজমেন্ট নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে বাহিরের এলাকা থেকে লোক এনে ভোট দেওয়ানোর চেষ্টা চলছে। এমনকি কিছু ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের দিয়েও ভোট দেওয়ানোর অভিযোগ চলছে। এই অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে তো শুধু একটি নির্বাচনে নয়, বরং পুরো গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই বড় এক ধরনের উদ্বেগের বিষয়। কারণ একটি ভোটের মাধ্যমে একজন নাগরিক তার মতামত প্রকাশ করে, সেখানে যদি ভুয়া ভোট বা অনিয়ম ঢুকে পড়ে, তাহলে সেই মতামতের মধ্যেই হারিয়ে যায় পুরো গণতান্ত্রিক সিস্টেম। বগুড়া ৬ আসনের কিছু কেন্দ্র থেকে এমন সব খবর এসেছে যেখানে ভোটের তালিকার সঙ্গে বাস্তব ভোটারদের মিল পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, অনেক অপরিচিত মুখ কেন্দ্রে ঢুকছে এবং ভোট দিচ্ছে। একই ধরনের অভিযোগ শেরপুর ৩ আসনে শোনা যাচ্ছে। এখানে একটি বিষয় স্পষ্ট, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সাধারণ ভোটাররা নিরুৎসাহিত হয়ে পড়ে। তারা মনে করে তাদের ভোট দিলেও ফলাফল আগে থেকে নির্ধারিত হয়েই আছে, আর এই মনোভাবই গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকর। অন্যদিকে জামাতের প্রার্থীরা বারবার দাবি করছেন যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হয়, তাহলে তারা জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। তাদের মতে মাঠের বাস্তবতা এবং জনমত তাদের পক্ষেই রয়েছে। এই দাবির পেছনে কিছু যুক্তিও রয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে ভিন্ন স্থানীয় ইস্যুতে জামায়াতের প্রার্থীরা সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং কিছু ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছেন আগের থেকেও বেশি। বিশেষ করে সংগঠিত প্রচারণা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত সংযোগ, এই দুটি তাদের শক্তি আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতা বলছে শুধুমাত্র জনপ্রিয়তা থাকলেই নির্বাচন জেতা সম্ভব নয়। নির্বাচন প্রক্রিয়াটি কতটুকু সুষ্ঠু হচ্ছে সেটিও এখন সমান গুরুত্বের বিষয়। কারণ বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে কিভাবে রাতের বেলা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। তবে আবারও এই সময়ে এসেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি আবারও সামনে চলে এসেছে। অনেকেই মনে করছেন যদি প্রশাসন বা অন্য কোনো প্রভাবের মাধ্যমে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়,
হয় তাহলে প্রকৃত জনমত প্রতিফলিত হবে না। বিশেষ করে বিরোধী রাজনৈতিক শিবির থেকে অভিযোগ উঠছে কিছু ক্ষেত্রে প্রশাসনিক সহায়তা ব্যবহার করে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করছে এবং বলেছে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাস্তবতা যাচাইয়ের জন্য প্রয়োজন নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা, কারণ নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হলে তার প্রভাব শুধু একটি আসনেই সীমাবদ্ধ থাকে না, পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর তার প্রভাব পড়তে বাধ্য। এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের প্রত্যাশা। দীর্ঘদিন পর অনেক ভোটার একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখার আশা করেছিলেন। তারা চেয়েছিলেন তাদের ভোট সত্যিকার অর্থেই ফলাফলে প্রভাব ফেলবে, কিন্তু যদি অভিযোগ অনুযায়ী অনিয়ম ঘটে তবে সেই আশা ভেঙে যেতে পারে, আর এই হতাশা ভবিষ্যৎ এবং বড় রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা, কারণ একটি স্বচ্ছ নির্বাচন শুধু বিজয়ী প্রার্থীকেই নির্বাচিত করে না, বরং জনগণের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি সত্যি ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তাহলে অনেকের ধারণা অনুযায়ী জামাত প্রার্থীদের জয়ের সম্ভাবনা অনেক বেশি। তবে সেটি এখন শুধু জামাতের প্রার্থী বা জনগণের হাতে আর নির্ধারণ করছে না, কারণ এখন পুরো বিষয়টি হয়ে গেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উপর নির্ভরশীল। সবশেষে বলা যায় বগুড়া 6 ও শেরপুর 3 আসনের এই উপনির্বাচন এখন একটি পরীক্ষার মতো। এখানে শুধু প্রার্থীদের জনপ্রিয়তাই নয়, বরং পুরো নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা যাচাই হচ্ছে। এখন সবার নজর একটি জায়গায়, ভোটের ফলাফল আসলে কি আসে এবং এই ফলাফল কতটা গ্রহণযোগ্য হয়, কারণ শেষ পর্যন্ত একটি নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের বিশ্বাস, আর সেই বিশ্বাস ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের এই উপনির্বাচন আসলেই কি সুষ্ঠু হবে? সরকার কি পারবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে এই দুটো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে? যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে কার জেতার সম্ভাবনা বেশি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হিসাব করে দেখি অন্তত 50টি আসন রয়েছে যেখানে 11 দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকি এবং বিএনপি যদি তাদের জায়গা থেকে জনগণের সাথে 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি, যে কারণেই কিন্তু 24 আগস্ট আমি সহায়তা চাই কালো টাকা প্রতিরোধ করার জন্য, কালো টাকা বন্ধ করার জন্য, এবং ভোট এটা আমাদের কোনো আমার ভোট কত হচ্ছে অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে, এই অর্থের ছড়াছড়ি এটা আমরা কোনো কাজই করতে না, এবং এই যে আমরা নিজে মাঠে থেকে প্রতিরোধ করবো। এখন থেকে এই মুহূর্ত থেকে একদম ভোট না দেওয়া পর্যন্ত ফলাফল না